উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। প্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার রহমতে সবাই সুস্থ, সুন্দর ও স্বাভাবিক আছো। আমি তোমাদের সঙ্গে আছি সামিনা সুলতানা, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রাণীর আচরণ বা অ্যানিম্যাল বিহেভিয়ার। তো আলোচ্য বিষয়সমূহের মধ্যে আজকে আমরা পড়ব আচরণের প্রকৃতি, উদ্দীপনায় আচরণগত পরিবর্তন, আচরণ ও বংশগতির মধ্যে সম্পর্ক, সহজাত আচরণ, টেক্সিসের প্রকারভেদ। তো প্রথমে আমরা জেনে নিই আচরণ বিদ্যা কাকে বলে। বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতি সাপেক্ষে একটি প্রাণীর সাড়া দেয়া বা প্রতিক্রিয়াকে প্রাণীর আচরণ বলে। তো জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে ইথোলজি বা আচরণবিদ্যা বলে। তো এই অধ্যায়ে যখন আমরা আচরণের প্রকৃতিটা, আচরণ যাচাইকরণ, পর্যবেক্ষণ এ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আসে আচরণের প্রকৃতি। দেখো যে আচরণ প্রকৃতি যখন আমরা পড়ব তখন এখানে নতুন নতুন কতগুলো কথা আসবে, যেমন হচ্ছে মোটিভেশন। মোটিভেশনটা কি অ্যাকচুয়ালি? বিভিন্ন উদ্দীপনায় সাড়া দেওয়ার প্রেক্ষিতে যে কোনো আচরণগত সাড়ার ব্যাপ্তি ও প্রকৃতির পরিবর্তন ঘটে। নির্দিষ্ট প্রাণীতে সব সময় একই উদ্দীপনা একই সাড়া ফেলতে পারে না। শুধু পারিপার্শ্বিক অবস্থাই নয়, সাড়াদানে পার্থক্যের বিষয়টি বহিস্থ বা অন্তঃস্থ উদ্দীপনার কারণেও হতে পারে। যেমন একটি ক্ষুধার্ত প্রাণীর সামনে পেট ভর্তি খাবার যে প্রেরণার সৃষ্টি করবে তা ভরপেট প্রাণীতে করবে না। তো একটি প্রাণী যখন প্রচণ্ড ক্ষুধার্ত থাকে তখন কি করে? তখন সেই শিকারী প্রাণীটি ধাওয়ায় দৌড়ের উপরে থাকে, আর তখন যদি লোভনীয় খাবার ওই প্রাণীর মুখের সামনে বাড়িয়ে দেওয়া হয় তখন তার আচরণ হবে ভিন্ন। যে বিপদ না যাওয়া পর্যন্ত সে পলায়ন করবে, কোনো কিছুই সে খাবে না। তো এই যে পরিবর্তনটা দেখা যাচ্ছে, যে তাহলে কি বিভিন্ন উদ্দীপনার সম্মিলনকে মোটিভেশন বা প্রেরণা বলা হয়। কিছু প্রাণীর জননগত আচরণে মোটিভেশন উপাদান জড়িত থাকে, যেমন অনেক প্রজাতির স্ত্রী সদস্যদের বছরে একটি নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময় সে জনন কাজে অংশগ্রহণ করে না। তো দেখা গেছে যে পুরুষ সদস্যরা অনেক সময় দেখা যায় যে স্ত্রী সদস্যদেরকে জনন সময় তখন তারা আকৃষ্ট করে। আচরণগত পরিবর্তনের সহায়ক এই যে বিভিন্ন ধরনের সংকেত থাকে তাকে সাংকেতিক উদ্দীপনা বলা হয়। তো উৎপত্তি বা কাজের ভিত্তিতে সাংকেতিক উদ্দীপনা তিন রকম হয়ে থাকে। একটি হচ্ছে মোটিভেশনাল, রিলিজিং ও টার্মিনিং উদ্দীপনা। তো দেখো আমরা যখন উদ্দীপনাটা পড়াচ্ছি তখন দেখো যে এই যে মোটিভেশনের মধ্যে যে কি দরকার, আমাদের গোলস, নির্দিষ্ট একটা লক্ষ্য থাকতে হবে, যেমন আইডিয়াটা থাকতে হবে, অ্যাটিটিউড
ভালো থাকতে হবে, সাকসেস সাফল্য, পারফরমেন্স তোমার পারফরমেন্সও ভালো থাকতে হবে, সাপোর্ট যে তোমাকে সাপোর্ট দিবে। তো মোটিভেশনের জন্য কতগুলো জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো যখন আমরা উদ্দীপনায় আচরণগত পরিবর্তন করব, তো আমরা বলেই নিয়েছি যে উৎপত্তি বা কাজের ভিত্তিতে সাংকেতিক উদ্দীপনাকে 3 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে মোটিভেশনাল, রিলিজিং এবং টার্মিনেটিং। তো মোটিভেশনাল যেটা, সেই মোটিভেশনালটাকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে অভ্যন্তরীণ। দেখো এখানে ছোট্ট একটা কথা আছে, নো ওয়ান ইজ ইউ অ্যান্ড দ্যাট ইজ ইউর সুপার পাওয়ার। যে তোমার মধ্যে যে সুপার পাওয়ারটা হচ্ছে সেটাই হচ্ছে তোমার জন্য তোমার উদ্দীপনা, তোমার কাজ করার জন্য যথেষ্ট। তোমার মতো কেউ না, কিন্তু তোমার সুপার পাওয়ারের জন্য তুমিই সব। তো উদ্দীপনাটাকে 2টা ভাগে আমরা যখন মোটিভেশনালটাকে ভাগ করলাম, একটা হচ্ছে বাহ্যিক, অপরটি হচ্ছে অভ্যন্তরীণ। তো বাহ্যিক এই উদ্দীপনা অভ্যন্তরীণ বা বাহ্যিক হতে পারে। প্রথমেই বলেছি যে দিনের সময়কাল বেড়ে গেলে পাখির বিচরণ পরিসীমা রক্ষা ও জনন আচরণ প্রভাবিত হয়, এটি হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। আর যখন শীতকাল হয়, যখন আহার বা খাদ্যের কথা কিন্তু পাখি ভাবতেই পারছে না, সে প্রচণ্ড শীত পড়েছে, তখন সে কি করবে? সে কিন্তু খাদ্যের অন্বেষণের জন্য বাইরে যাবে না, সে তখন চিন্তা করবে যে বাইরে প্রচণ্ড শীত। তখন এই কথাটা চিন্তা করে সে দেহে সঞ্চিত চর্বি থেকে শক্তি আহরণ করার বিষয়টি চিন্তা করবে। এই যে আহরণ করার যে বিষয়টি, সেটাই হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। পরবর্তীতে আসছে হচ্ছে রিলিজিং। রিলিজার হচ্ছে একটি সাধারণ উদ্দীপনা। কোনো প্রজাতির এক সদস্য যখন একই প্রজাতির আরেক সদস্যের উদ্দেশ্যে আচরণগত সারার অংশ হিসেবে ক্রমাগত উদ্দীপনার প্রকাশ ঘটায়, তখন তাকে রিলিজার বলে। তো বিখ্যাত বিজ্ঞানী একজন আছেন, যার ছবিটা আমি তোমাদেরকে দেখাবো, যে টিনবার্গেন। উনি আচরণে প্রথম এই রিলিজিং উদ্দীপনাটা যখন উনি লক্ষ্য করলেন, তো উনি দেখতে পেলেন যে এই যে রিলিজিং উদ্দীপনাটা, তখন এই যে দেখো বিজ্ঞানী টিনবার্গেন, তো উনি প্রথম হচ্ছে রিলিজিংয়ের বিষয়টি খুব লক্ষ্য করলেন। তো তোমরা সবাই সামুদ্রিক গাংচিল বা যেটাকে আমরা বলি হেরিঙ্গাল বা সিগাল, এটার নামটা শুনেছ। তো এই যে হেরিঙ্গাল বা সিগালের খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা যদি আমরা দেখি, তখন দেখব যে হেরিঙ্গাল যখন শাবকদের জন্য খাবার নিয়ে আসে, শাবকটা বা শিশু বাচ্চাটা তখন কি করে? তখন শাবক পিতামাতার হলদে রঙের নিম্ন চোয়ালে অবস্থিত একটি লাল ফুটায় ঠোকর মেরে ঠোকরটা দিতে থাকে। ঠোকর যখন দেয় তখন কি করে? যে হেরিঙ্গাল, যে তখন মা বা বাবা হেরিঙ্গালটা তখন তাদের মুখের মধ্যে যে মাছ রাখা থাকে সেটাকে তারা উগড়ে ফেলে দেয়। পরবর্তীতে বাচ্চা হেরিঙ্গালগুলো এই উগড়ে দেওয়া মাছগুলো তখন তারা খেয়ে ফেলে। যে তাহলে এই যে দেখা যাচ্ছে যে হেরিঙ্গালের মধ্যে রিলিজিং বা নির্গমন উদ্দীপনাটা দেখা যাচ্ছে। তো পরবর্তীতে যে টার্মিনেটিং বা সমাপ্তিকরণ, যেটা টার্মিনেটিং এবং সমাপ্তিকরণটা তাহলে কাকে বলে? যে টার্মিনেটিং মানের কথাটা হচ্ছে যে উদ্দীপনায় আচরণগত সারার সমাপ্তিকরণ ঘটে, তখন তাকে টার্মিনেটিং বলা হয়। তো টার্মিনেটিংটা এরকম, যেমন ভরপেট না হওয়া পর্যন্ত মানুষ কি করে? খাওয়াটা চালিয়ে যেতে থাকে।
তখন পাকস্থলী যখন পূর্ণ হয়ে যায় তখন সে পরিতৃপ্তির পর খাওয়া বন্ধ করে দেয়, সেটাই হচ্ছে টার্মিনেটিং উদ্দীপনা। পরবর্তীতে আমাদের টপিক আসছে আচরণ ও বংশগতির মধ্যে সম্পর্ক। তো আচরণ এবং বংশগতির মধ্যে সম্পর্ক হওয়ার জন্য আমরা প্রথমে যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে, দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডিএনএ। তোমরা আগেও জানো, এখনো পড়ছো যে ডিএনএটা হচ্ছে বংশগতির ধারক ও বাহক। ডিএনএটা ডাবল হেলিক্স, ডিএনএর মধ্যে ক্ষার জোড়া থাকে, যেটা যেমন এডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। ফসফেট গ্রুপ থাকে, ফসফরিক অ্যাসিড থাকে। তো আচরণ এবং বংশগতির মধ্যে সম্পর্ক পড়তে গিয়ে আমরা প্রথমে ডিএনএটা সম্পর্কে কিছু দেখে নিলাম, যে মানব ইতিহাসের গোড়ার দিকে ডিএনএর উত্তরাধিকার কিংবা জিনগত তথ্য থেকে শারীরবৃত্তিক বা আচরণগত অনুবাদের পদ্ধতি সবকিছু ছিল অজানা। তো তার সত্ত্বেও মানুষ কি করলো, তার শতলব্ধ জ্ঞান যে বুঝতে পেরেছে যে উত্তরাধিকার কোনো না কোনোভাবে আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে। তো আচরণটা কি ধরনের আমাদের নিয়ন্ত্রণ করে থাকে আমি তোমাদেরকে প্রায় বলি। দেখো যে আমরা প্রথমেই কোনো জিনিস শিখতে পারি, আমাদের প্রাথমিক যে শিক্ষা কেন্দ্র সেটা হচ্ছে আমাদের পরিবার থেকে। আমরা প্রত্যেকেই তার নিজের মা বাবাকে খুব ফলো করি। দেখবে যে বাচ্চাটা যদি মেয়ে শিশু হয় তাহলে কি করে, সে তার মাকে ফলো করে। সে দেখে মা খুব সুন্দর করে রান্না করছে, ঘরটা গুছিয়ে রাখছে, তখন কি করে মেয়ে বাচ্চাটা, সে কিন্তু নিজে খুব রান্না খেলে সে রান্না করে দেয়, বা বাবা অফিসে যাওয়ার সময় সে জুতো জোড়াটা এগিয়ে দিয়ে থাকে। আর বাচ্চাটা যদি সেটা ছেলে বাচ্চা হয় তখন সে কি করে, সে তখন বন্দুক বা পিস্তল দিয়ে খেলতে খুব ভালোবাসে, সে পুলিশ খেলে তখন। তো এই যে দেখো যে আচরণটা হচ্ছে বংশীয় গতির মধ্যে নিয়ন্ত্রিত হয়। তো আচরণটা যখন আমরা পড়বো, যখন আচরণটাকে পড়তে গিয়ে অস্ট্রেলিয়ান একজন প্রাণী বিজ্ঞানী আছেন, ওনার নাম হচ্ছেন কনরাড লরেঞ্জ। নোবেল পুরস্কার পেয়েছিলেন উনি ইথোলজি বা আচরণবিদ্যার উপর, যখন উনি এই যে আচরণগত যে দিকগুলো আছে সেটাকে উনি দুইটা ভাগে ভাগ করেছিলেন। একটি হচ্ছে অর্জিত আচরণ, অন্যটি হচ্ছে সহজাত আচরণ। তো সহজাত আচরণের প্রকাশ ঘটে কোনো প্রাক চিন্তা ভাবনা ছাড়াই। তাছাড়া এই আচরণ শিক্ষণের মাধ্যমে বদলানোরও উপায় নেই। সহজাত আচরণের নমুনা সবার চোখেই পড়ে। অন্তত অন্ধকার ঘরে হঠাৎ আলো জ্বললে তেলাপোকা যে দ্রুত অন্ধকার কোণে দৌড়ায়, এই ঘটনা কারণ নজর এড়িয়েছে বলে তো মনে হয় না। তো এই যে ছোটোখাটো কিছু জিনিস থাকে যেটা, এটা সম্পূর্ণ হচ্ছে জিনগত। অনুরূপভাবে যদি আমরা দেখি কোনো প্রজাতির সকল সদস্য একইভাবে সংকেতও প্রদান করে থাকে। যেমন সংকেতটা দেখা যায় একইভাবে, যেমন কুকুর রেগে গেলে আরও কুকুরের মুখের অভিব্যক্তি, গায়ের লোম খাড়া হয়ে যায়, লেজের ভঙ্গি সার্বজনীন। তো এটাই সবার জানা। তো এই যে আমরা পড়ছি যে আচরণ এবং বংশগতির মধ্যে সম্পর্ক, তো পড়তে গিয়ে যে তাহলে সমস্ত যে আচরণটা হচ্ছে সেটাই হচ্ছে জিন এবং পরিবেশের একটা জটিল মিথস্ক্রিয়া, যেটা একটা অপরটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আমরা বলেছি যে আচরণটা যে থাকে সেটাকে বিজ্ঞানী লরেঞ্জ দুভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে সহজাত, অপরটি হচ্ছে অর্জিত আচরণ। তো সহজাত আচরণ বলতে আমরা বুঝি যে সহজাত আচরণ হচ্ছে এমন আচরণ যা জন্মগত পাওয়া, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে প্রাপ্ত ও সুনির্দিষ্ট কাজ সম্পাদনকারী আচরণ। পরিবেশের হঠাৎ পরিবর্তনের প্রজাতির অস্তিত্ব বাঁচাতে সাড়া হিসেবে এ আচরণের প্রকাশ ঘটে। একটি প্রজাতির সকল সদস্য সহজাত আচরণ একরকম হয়ে থাকে। যেমন তরুণ বা সব বয়সে বাবুই পাখির ডিম পাড়ার সময় হলে সে নিপুণ কারিগরের জ্ঞানে বাসা বোঝে, সেটা হচ্ছে একটা সহজাত আচরণ। এই যে দেখো কত সুন্দর করে একটা বাবুই পাখির বাসা বুনেছে,
তাহলে এটা হচ্ছে তাদের সহজাত আচরণ, সেটা তারা সব বয়সে করতে পারে। তো এই আচরণ বংশ পরম্পরায় সঞ্চারিত হয়ে থাকে। তো সহজাত আচরণটা সেটা হচ্ছে জন্মে থেকে যেটা পাওয়া। আর অপরটি যেটা ছিল সেটা হচ্ছে অর্জিত আচরণ। অর্জিত আচরণ আমরা সেটা অর্জন করে নিই। আমরা লেখাপড়া, আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক দ্বারা যেটা অর্জন করি সেটা হচ্ছে আমাদের অর্জিত আচরণ। আজকের অনলাইন ক্লাসে তোমরা অনেকেই সেই ক্লাসটা দেখছো খুব কষ্ট করে, তাই না? তাহলে এটা হচ্ছে তোমাদের একটা অর্জিত আচরণ। কারণ আগে আমাদের সময় আমরা ল্যাপটপ এই ক্লাস কিংবা মোবাইলে ক্লাস বা অনলাইন ক্লাস দিয়ে কিন্তু আমরা ভাবতেই পারি নাই। তাহলে সেটা কিন্তু তোমরা এখন যেটা করছো সেটা হচ্ছে অর্জিত আচরণ। তো সহজাত আচরণের মধ্যে অনেকগুলো প্রকারভেদ রয়েছে। তো তোমাদের সিলেবাসভুক্ত আছে টেক্সিস, রিফ্লেক্সাস এবং ইনস্টিংক্টস। তো তোমাদের আজকের যে টপিকসটা সেটা আমি তোমাদের টেক্সিস নিয়ে একটু আলোচনা করব। প্রথমে টেক্সিস কাকে বলে? উদ্দীপনা মাত্রার তীব্রতার প্রতি একটি জীবের সহজাত আচরণগত সাড়া দেওয়াকে টেক্সিস বলে। তো টেক্সিস হতে হলে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে, এবং এই যে টেক্সিস এটি হচ্ছে একটি সহজাত আচরণ এবং অভিযোজনযোগ্য। তো অভিযোজন বলতে আমরা কি বুঝি? অভিযোজন বলতে আমরা বুঝি কোনো প্রাণীর কোনো পরিবেশে, যে কোনো পরিবেশে তাকে খাপ খাওয়ানোকে অভিযোজন বলা হয়ে থাকে। তো অভিযোজনের ক্ষেত্রে তো টেক্সিস হতে হলে কি কি বৈশিষ্ট্যগুলো থাকতে হবে? যেমন জীব অপরিবর্তনীয় সাড়া দান, স্থানিক দিকমুখিতা প্রদর্শন, দিকমুখিতায় সম্পূর্ণ দেহ জড়িত থাকে, দিকমুখী চলন, সরাসরি উদ্দীপনা শক্তির সমানুপাতিক। তো টেক্সিসের প্রকারভেদ করতে গিয়ে আমরা যে জিনিসগুলো দেখব, যে দিকমুখিতার ভিত্তিতে টেক্সিসের প্রকারভেদ। তো বিভিন্ন বৈশিষ্ট্যের সাড়াদানের ভিত্তিতে টেক্সিসের প্রকারভেদ হয়ে থাকে। যেমন উদ্দীপকের উৎস, উদ্দীপনার বিষয়, সংবেদী অঙ্গের উপস্থিতি ইত্যাদি। প্রাণীর অবস্থান পরিবর্তন সবসময় উদ্দীপকের উৎসের সাথে নির্দিষ্ট কোণে সম্পাদিত হয় বা সরাসরি উৎসের দিকে কিংবা উৎস থেকে দূরে সরে যায়। তো দিকমুখিতার ভিত্তিতে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পজিটিভ বা ধনাত্মক টেক্সিস, অপরটি হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক টেক্সিস। যে পজিটিভ বা ধনাত্মক টেক্সিস কাকে বলে? এক্ষেত্রে প্রাণী উদ্দীপকের উৎসের দিকে ঘুরে যায় বা গমন করে। নেগেটিভ বা ঋণাত্মক টেক্সিস, এক্ষেত্রে প্রাণী উদ্দীপকের উৎস থেকে দূরে সরে যায়। তো উদ্দীপনার ভিত্তিতে, তো এই হলো আমার দিকমুখিতার ভিত্তিতে ছিল। পরবর্তীতে আমার আসবে উদ্দীপনার উৎসের ভিত্তিতে টেক্সিস। অ্যারোটেক্সিস, জীব যখন অক্সিজেন ঘনত্বের পার্থক্যের কারণে সাড়া দেয় তখন যাকে অ্যারোটেক্সিস বলা হয়। কেমোটেক্সিস, জীব এক্ষেত্রে পরিবেশের রাসায়নিক ঘনত্বের তারতম্যের কারণে সাড়া দেয়। এনার্জি টেক্সিস, এ ধরনের দিকমুখিতায় জীবকোষের অন্তঃস্থ শক্তির অবস্থা বিবেচনা করে সর্বোচ্চ বিপাকীয় কাজের দিকে সাড়া দেয়। গ্র্যাভিটেক্সিস বা জিওটেক্সিস, এটি হচ্ছে জীবের আকর্ষণ অভিকর্ষণজনিত সাড়াদান। বিভিন্ন প্রাণীর লার্ভা দশায় পজিটিভ ও নেগেটিভ দু ধরনের গ্র্যাভিটেক্সিসই দেখা যায়। গ্যালভানোটেক্সিস বা ইলেকট্রোটেক্সিস, এক্ষেত্রে সাড়াদানের উৎস হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র। ম্যাগনেটোটেক্সিস, এটি চুম্বক ক্ষেত্র সংশ্লিষ্ট সাড়াদান। ফোনোটেক্সিস, এটি হচ্ছে শব্দের প্রতি সাড়া দিয়ে জীবের চলন। ফটোটেক্সিস, এটি আলোর তীব্রতা ও দিকের প্রতি
সাড়া দিয়ে জীবের চলন। রিওটেক্সিস, এটি হচ্ছে তরল পদার্থে প্রাণীর স্রোতজনিত ট্যাক্সিস। থার্মোট্যাক্সিস, এটি জীবের তাপের ক্রমমাত্রা বরাবর প্রাণীর চলন। হিগমোট্যাক্সিস, এটি দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস। তো ট্যাক্সিসের যখন আমরা দিকমুখিতা নিয়ে যখন কথা বলবো, তখন ট্যাক্সিসের দিকমুখিতার ভিত্তিতে আচরণটাকে আবার 5টা ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ক্লাইনোট্যাক্সিস, মেনোট্যাক্সিস, নেমোট্যাক্সিস, টেলোট্যাক্সিস, ট্রপোট্যাক্সিস। তো দিকমুখিতার ভিত্তিতে ক্লাইনোট্যাক্সিসটাকে কাকে বলে? যেসব প্রাণীতে এই ট্যাক্সিস ঘটে সেসব প্রাণীতে কোনো জোর সংবেদন অঙ্গ থাকে না, বরং সংবেদীগ্রাহী কোষগুলো সমগ্র দেহ জুড়ে বিশেষ করে সম্মুখ অংশে অবস্থান করে। সম্মুখ অংশটি এদিক ওদিক ঘুরিয়েও উদ্দীপনার ব্যাপকতা যাচাই করে। সব দিক থেকে ব্যাপকতা সমতা এলে প্রাণী সোজা হয়ে চলতে শুরু করে। যেমন বাটারফ্লাইয়ের লার্ভায় এ ধরনের ট্যাক্সিস দেখা যায়। ম্যানোট্যাক্সিস, এ ধরনের ট্যাক্সিসে প্রাণীর দিকমুখিতা থাকে কৌণিক ধরনের, যেমন সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়ার চলন। নেমোট্যাক্সিস, এটি কোনো প্রাণীর স্মৃতিমূলক সাড়াদান। এসব প্রাণী কোথাও গেলে চলার পথের আশেপাশের কোনো বস্তুকে চিহ্ন হিসেবে মনে রাখে, ফেরার সময় ওই চিহ্নগুলো মনে করে ফিরে আসে। দু একটা স্মৃতিচিহ্ন উঠিয়ে নিলে প্রাণীর বাসায় ফেরা অসম্ভব হয়ে পড়ে। টেলোট্যাক্সিস, এটি হচ্ছে শক্তিশালী উদ্দীপকের প্রতি সাড়াদান। এক্ষেত্রে প্রাণীদেহে জোড়ার সংবেদন অঙ্গ থাকে। একটি মৌমাছি যখন খাদ্যের খোঁজে চাক থেকে বের হয়, তখন একদিকে সূর্য, অন্যদিকে ফুল, এ দুটি উদ্দীপক থাকে। এ দুটি উদ্দীপকের মধ্যে ফুল এর উদ্দীপনা বেশি হওয়ায় মৌমাছি ফুলে গিয়ে বসে, ভারসাম্য বজায় রেখে মধ্যপথে অগ্রসর হয় না। ট্রপোট্যাক্সিস, এটি হচ্ছে 2 বা ততোধিক সংবেদগ্রাহী অঙ্গের একটি উদ্দীপকের উদ্দীপনা একসঙ্গে গৃহীত হলে ভারসাম্যমূলক ট্যাক্সিস। এক্ষেত্রে প্রাণীদেহে জোর সংবেদাঙ্গ উপস্থিত থাকে। মাছের উকুনে এ ধরনের ট্যাক্সিস দেখা যায়। তো আমরা তো এতক্ষণ ট্যাক্সিস পড়লাম, তো নিশ্চয়ই এই ট্যাক্সিসের একটি গুরুত্ব রয়েছে। তো ট্যাক্সিসের গুরুত্বটা কী ধরনের? যেমন ট্যাক্সিসের অভিযোজনী গুরুত্ব অপরিসীম। যেমন প্রজাপতির দিকমুখিতা ও চলন শত্রুর হাত থেকে বাঁচাতে সাহায্য করে। পিঁপড়া ও পাখির বাসায় ফেরার বিষয়টি ট্যাক্সিসের নিয়মে পরিচালিত হয় এবং ঋণাত্মক ফটোট্যাক্সিসের ফলে মাছির লার্ভা অন্ধকার কোণে পিউপায় রূপান্তরিত হওয়ার সুযোগ পায়। তো এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি যে উদ্দীপনায় যথাসময়ে সঠিক সাড়া দিয়ে প্রাণী বংশবৃদ্ধি থেকে শুরু করে তার বাসা নির্মাণ, অপত্য যত্ন, আহার সংগ্রহ, শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করা এবং নির্বংশ হওয়া থেকে টিকে থাকে। তো এগুলো হচ্ছে ট্যাক্সিসের অভিযোজনী গুরুত্ব, যে ট্যাক্সিসের অভিযোজনী গুরুত্ব। তো আমাদের আজকের যে আমাদের পড়া থেকে আমরা যা শিখলাম, তো আমরা অবশ্যই ট্যাক্সিসের উপর অনেক গুরুত্ব দিব। আশা করি ক্লাসটা তোমরা কিছুটা হলে উপকৃত হয়েছ। তো বেশি বেশি করে তোমরা বই পড়বে। যদি কারো কোনো ধরনের সমস্যা হয় তাহলে সেটা আমাকে জানাবে। আর তারপরে বলছি যে এখানে প্রাণীর আচরণটা ভালো করে একটু পড়বে। এখানে আমাদের নিজেদের আচরণ সম্পর্কে আমরা অনেক কিছু জানবো।
তার জন্য এখানে প্রাণীর আচরণটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাই সুন্দর থাকবে এবং অবশ্যই সচেতন থাকবে। বেশি বেশি করে বই পড়বে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।